আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো টক আমের আচার। এবং এজন্য আমি প্রথমে তেলটা, অবশ্যই সরিষার তেল, একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবং এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা এবং অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে নিলাম 2 চামচ সরিষা বাটা এবং 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা আর রসুনটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। এবার এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমার এখানে চুলার হিটটা বেশ হাই হিটে আছে, সেজন্য তেলটা ফুলে উঠছে। আমি এখন চুলার হিটটা একটু কমিয়ে নিব। দেখুন, আমি কিন্তু অনবরতই মশলাটা নাড়তেছিলাম। মশলাটা প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব এবং এভাবে একে একে আমগুলো এখন দিয়ে দিব। আমার আমের কালারটা একটু কালচে আছে, তার কারণে আমি এটা কেটে একদিন রোদে দিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা সঙ্গে সঙ্গে কেটে ভালোভাবে একটি সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে সঙ্গে সঙ্গে আচার বানানো যায়। অথবা আপনি যদি একটি সুতি কাপড়ে মুছে নিয়ে তারপর অল্প একটু ফ্যানের বাতাসে রেখেই আচার বানাতে পারেন তাহলেই হবে। মোটামুটি দেখতে হবে আমের সাথে যেন পানি না থাকে। আমে যদি পানি থাকে তাহলে আমটা ছত্রাক ধরে যায় এবং অল্পতেই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সেজন্য আমের পানিটা শুকিয়ে নিয়েই এটা আচার বানানো যায়। এখানে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না। আমি আমার আলসেমির কারণে এটা রোদে দিয়ে নিয়েছি। এখানে আমি একে একে দিয়ে নিয়েছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ, 1 চামচ ভাজা জিরা গুঁড়া এবং 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। এবং আমি পরে যখন আচারটা একবারে শেষ পর্যায়ে চলে আসবে ওই সময় পাঁচফোড়নের গুঁড়া এবং যে বিট লবণ আছে সেই বিট লবণটা দিয়ে নিব। এটা আমি এখনই দিব না, আচারের শেষে যদি পাঁচফোড়নের গুঁড়া এবং বিট লবণটা দেওয়া হয় তাহলে আচারের স্বাদটা বেড়ে যায়। তো এই জন্য আমি এখন এগুলো দিয়ে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিব মশলাগুলো এবং অনবরত নাড়তে থাকবো। এই আচারে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এটা কিন্তু ডুবো তেলের আচার। এই আচারটা বানানোর পরে পাত্রে রাখার পরে আচারের থেকে প্রায় 1 ইঞ্চির মতো তেল উপরে ভাসবে। তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন রেখে খাওয়া যাবে এবং ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তো টক আচারে সবসময় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। দেখুন, আমের কালারটা কিন্তু এখন ব্যালেন্স হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে আমটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা ঘরেই আমটা শুকিয়ে নেবেন ফ্যানের নিচে দিয়ে, তাহলেই হবে। ফ্যানের নিচে শুকিয়ে সঙ্গে সঙ্গে আচারটা বানিয়ে নেবেন। তো আমি এখানে এবার চিনি দিয়ে নিলাম। আমি আমার হাতের 2 মুঠের মতো চিনি দিলাম। যেহেতু আমি আচারটা টক করব, মিষ্টি করব না, সেজন্য আমের স্বাদটা বা আমের টকটা একটু ব্যালেন্স হওয়ার জন্য অল্প পরিমাণে চিনিটা দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি 1 কেজি বা তারও একটু বেশি পরিমাণে আম নিয়েছি। তো এর জন্য আমি 2 মুঠের মতো চিনি দিয়ে নিলাম। এতে কিন্তু আমটা মিষ্টি হবে না, আবার টকটাও একটু ব্যালেন্স হবে, খাইতে টেস্টটা আরও ভালো লাগবে। এবার আমি কিন্তু এটা দেখুন লো হিটেই করে নিচ্ছি এবং খুব বেশি নাড়াচাড়া করছি না। নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে এবং গলে যাবে। সেজন্য আমি খুব অল্প অল্প নাড়াচাড়া করতেছি, খুব সাবধানে নাড়াচাড়া করতেছি। আমার আচারটা অনেকটা নরম হয়ে এসেছে। এজন্য আমি এখন সেই যে বলেছিলাম যে ভাজা পাঁচফোড়নের গুঁড়া ওটা দিয়ে নিলাম এবং বিট লবণ দিয়ে নিলাম। নিয়ে আমি এখন ভালোভাবে এটা আচারের সাথে মিশিয়ে নিব। দেখুন, আমার আচারটা কিন্তু প্রায় অলমোস্ট ডান। এখন এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আচারটা কতটা সিদ্ধ হয়েছে বা কতটা নরম হয়েছে। দেখুন, আমি কিন্তু এটা অনবরত নাড়তেছি। এটা কিন্তু এভাবে নাড়তে হবে, কিন্তু খুব সাবধানে দেখতে হবে যাতে আচারটা একবারে গলে না যায়। গলে গেলে কিন্তু আচারটা আর অতটা ভালো লাগবে না। দেখুন, আমার আচারটা কিন্তু আমগুলো পুরাই সিদ্ধ হয়ে এসেছে এবং একদম গলে গিয়েছে। কিন্তু আবার আমগুলো আস্তেও আছে, একবারে সবগুলো ভেঙে যায় নাই, কিছুটা গলে গিয়েছে, কিছুটা আস্তে আছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এবং এই আচারটা খাইতেও কিন্তু অনেক টেস্ট। আমি এটা বানিয়েই নামিয়েই তো খাওয়া শুরু করে দিয়েছি।
তো আপনাদের যার যার আমার এই আচারটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।